আল্লাহ আমার টাকা দাও আল্লাহ, আল্লাহ আমার টাকা দাও, নাহলে একটা চাকরি দাও, নাহলে লটারি লাগাই দাও আল্লাহ, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও আল্লাহ, নাহলে আমার বউ আমার ছেড়ে চলে যাবো আল্লাহ, আল্লাহ 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 আমার টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও আল্লাহ গো। কিরে মফিজ্জা, কার ব্যাগ? জানি না ভাই, রাস্তায় টোকাই পাইছি। কি আছে ব্যাগে? কইতে পারুম না, খুলে দেখেন। একটু তোমার উপরে কত বড় সাহস! হ্যাঁ, ফকিন্নির বাচ্চাকে আমরা বলে ব্যাগ খুলবো? কল ফকিন্নির বাচ্চা, আমরা অর্ডার দেয়। কল খুলতেছি ভাই। অর্ডার দেয়। ওমা আল্লাহ গো, আমার তো কপাল খুলে গেছে। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকার ব্যাগ ধরাই দিছো। আমার আর কোনো অভাব থাকবো না, কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না। এখন থেকে আমি পায়ের উপর পা তুলে খামু আর ঘুমামু, যেখানে যাইতে মন চায় সেখানে যাবো, যা খাইতে মন চায় তা খামু। এখন থেকে এই মফিজ আর মফিজ না, মফিজ এখন হঠাৎ বড় লোক। আরে মফিজ, তুই তো এখন হঠাৎ বড় লোক। কি রে সরমালি কেন? ফকিন্নির পুত, তোর এত বড় সাহস, তুই এত গরিব হয়ে একজন হঠাৎ বড় লোককে তুই করে কইতাছস? সরি মফিজ, তুমি দেখুন অনেক বড় লোক। আমার আমার লাগে, আমি তো তুই কইনি। ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস? আমার তুমি করে কবি না, আমরা আপনি করে কবি আর মফিজ স্যার করে কবি। মফিজ স্যার ভাইয়া, আপনি তো এখন অনেক বড় লোক, আমারে আপনার সেক্রেটারি চাকরিটা দিয়ে দেন, আমি খুব বেকার। মফিজ স্যার ভাইয়া, আপনি তো টাকাগুলা পাই এখন হঠাৎ বড় লোক হইছেন না, একটা বডিগার্ড হইলে আপনার লেগে ভালো হইব। আসলে আমি মোটা দেখে আমার কেউ চাকরি দেয় না, মনে করো আমি বেশি বেশি খাই। কেন মাদের পুতেরা, আজকে সকালবেলা আমার বাড়িতে গিয়ে আমার গালাগালি করছস, আমার হুমকি দিছস যে আমার বউরে তুইলা নিয়ে আবি, এখন চাকরি আজকে? মফিজ স্যার ভাইয়া, আমরা বোকা আছিলাম, গর্দব আছিলাম, নাদান আছিলাম, এই জন্যই ভুল কাজ করছি। আসলে আমরা ভাবিরে তুইলা নিতে চাইছিলাম ঠিকই, কিন্তু ভাবিরে তুইলা নিয়া ভাবির থেকে মায়ের আসনে বসাইতে চাইছিলাম, কিন্তু আমরা যেহেতু সেটা পারি নাই, তাই আজকে থেকে ভাবিরে আমরা মায়ের নজরে দেখবো, আর আপনার বাবার নজরে। ওরে ফকিন্নির পুতেরা, তখন মতো গরিব বাচ্চা আমার দরকার নাই। ভাই বাচ্চার দরকার নাই, ঠিক আছে, কিন্তু ভাই আমারে আপনাকে বডিগার্ডের চাকরিটা দেন ভাই। আমি তো গরিব, এর মধ্যে মোটা, আমার খুব দরকার। আমার মতো একটা বডিগার্ড নেবেন, গুলি করলে আমি আমার সিনা পাইতে দিব। ঠিক কইছস, টাকা পয়সা হয়ে গেলে আমার শত্রু পারে, পরে আমার মাইরা ধরে আমার টাকা পয়সা নিয়ে যেতে পারে। আমার একটা বডিগার্ড দরকার। যা, আজকে থেকে তুই আমার বডিগার্ড। ইয়েস স্যার। স্যার ভাইয়া, আর আমি? তুই, তোর দেখতে ফকিনের মতো লাগে। তুই আজকে থেকে আমার পিয়ন, তুই আমার পিছন পিছন পানির বোতল, চেয়ার, ছাতি এটা দৌড়াদৌড়ি করবি। এখন টিপা টিপি বন্ধ কর, যা গ্রামের সবাই গিয়ে খবর দে মফিজ আর মফিজ না, সে এখন হঠাৎ বড় লোক, টাকার বস্তা পায়ে গেছে গা। আর আমি ও বাইর যাই, বোর কাছে যাই, টাকা পয়সা নিয়ে বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি ঠিক না। যা স্যার। আরে এই দোকানে ও বিল্লাল ভাই, বিল্লাল ভাই কি হইছে জানোনি? আমগো মফিজ আছে না, বস্তা ভর্তি টাকা পাইছে। আরে মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। হাই হাই কো কি মফিজে বড় লোক হয়ে গেছে? হ্যাঁ। আরে সবাইকে খবরটা দিতে হইব, বস্তায় বস্তা ভর্তি টাকা পাইছে, লও লও। আরে আফতাব কাকা, জানো কি হইছে? আমগো মফিজ আছে না, ওই তো বস্তা ভর্তি টাকা পাইছে। কাকা মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। সবাইকে কইতে হইব ব্যাপারটা। হায় হায়, এটা কি কয়? মফিজ বলে হঠাৎ বড় লোক হয়ে গেছে। ও আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ। এই রিয়াজ ভাই, রিয়াজ ভাই কি হইছে জানেননি? কি হইছে? আমগো মফিজ আছে না, ওই রাস্তার মধ্যে এক বস্তা টাকা কুড়ায় পাইছে। কতগুলা টাকা? এক বস্তা। আরে ভাই মফিজ তো হঠাৎ বড় লোক হয়ে গেছে। হ্যাঁ, চল চল চল, সবাইকে কইতে হইব, কেউ বাদ যাইবো না কিন্তু। মফিজও বড় লোক হয়ে গেল। তুই শালা, সারা জীবন পড়ালে একে করলাম নাকি? রাস্তার উপরে খালি উপর দিকে ছাই হাঁটি, এখন তুই নিচের দিকে ছাই হাঁটবো। যে আসবে আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্বামী ঘরে আসছে, এত দেরি হলো কেন স্বামী? আরে শরীরটা আমার কাছে, আহ তোমার শরীরটা মুখে দে। নোংরা হাত দিয়ে আমার ধরবি না, আমার গায়ে নোংরা হয়ে যাবো, আমার জামা কাপড় নোংরা হয়ে যাবো, অপরিষ্কার। ঠিক কইছো, একদম ঠিক কইছো।
কি লেগে যে আমি তোমার ধরতে গেলাম এই ময়লা দিয়া একদম নোংরা করে দিলাম তোমার, তাই না? কিন্তু তুমিও কামটা ঠিক করো না আমার ধাক্কা দিয়া। তুমি এক কাম করো, আমার একটা থাপ্পড় দাও, তাহলে যদি আমার শিক্ষা হয়। কেন বিয়ের পর থেকে তো সময় সুযোগ পাইলে আমার গালাগালি করতি, উঠতে বসতে উষ্ঠা দিতে চাইছস, কোন নিজ মারছস, এখন তো সুন্দর সুন্দর কথা কইতেছস, ঘটনা কি? ঘটনা তো আমি সব জানি। তুমি তো এখন আর গরিব নাই, তুমি এখন হঠাৎ বড় লোক হয়ে গেছো। তোমার মতো বড় লোকের হাতে থাপ্পড় খাওয়া তো এখন সৌভাগ্যের ব্যাপার। মারো না, একটা থাপ্পড় মারো মারো। কি যে মজা, কি যে মিষ্টি। বাহ, টাকার তো অনেক পাওয়ার রে, মুহূর্তের মধ্যে তার বদলাই দিছে। তুমি যে কি বলো না, বলো না বলো না। কই কই আস্তে দেখো না কত টাকা। টাকা 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 টাকা। আল্লাহ গো আল্লাহ, এত টাকা আমি আমার বাপের বসেও দেখি নাই আল্লাহ। এই শুনো না, এই টাকাগুলো তুমি কি করবা? প্রথমেই তোর কাবিনের 2 লাখ টাকা দিয়ে লাথি মেরে তোর ঘর থেকে বাইরে করে দিবি। কি কি লেগে আমার বাই করে দিবা কে? কারণ টাকা হাতে আসার পর থেকে পুরান কোনো কিছু আমার আর ভালো লাগতেছে না। এই বাড়ি ঘর বিছনাপাতি সব পুরানটি ফেলাই দেবো, নতুন করে আনো। ভাবতেছি বউটা বদলায় নতুন একটা বউ নিয়ে আমো। তুই না কইছস আমার লগে সংসার করবি না? এই নে তোর কাবিনের 2 লাখ টাকা, আর লগে আরো 1 লাখ টাকা দিলাম। এই নে 3 লাখ টাকা নিয়ে বাইরে যা। আরে কি কইতাছো তুমি? আমার কিচ্ছু লাগবো না, এই টাকা টুকা কিচ্ছু লাগবো না। আমার খালি তোমারে দরকার। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সব কিছু। তোমার স্যার আমি বাঁচবো না গো। কেন সকালবেলা না তুই আবার কইলি যে তুই আমার লগে সংসার করবি না, ব্যাগ বুক লইয়া বাপের বাড়িতে যাস গা? আরে তখন তো আমি বোকা ছিলাম, গাধা ছিলাম, রাম ছাগল ছিলাম, সেই জন্য আমি এইসব কথা বলছিলাম। কিন্তু এখন আমি সব জ্ঞানে সব বুদ্ধিতে বলতেছি, আমার কোনো কিছুর দরকার নাই, আমার শুধু স্বামী তোমারই দরকার। আমি শুধু তোমার সাথেই সংসার করবো। কেন আমার সাথে সংসার করবি কেন? আমি তো ফকিন্নি, গরিব, দিন আনি দিন খাই, তোর কিছু দিতে পারি না। আরে তুমি তো এখন গরিব না, গরিব হয়েছে আমার বাপ মা 14 গোষ্ঠী। তুমি তো এখন বড় লোক, বড় লোকের বিরাট কারবার। ঠিকই কইছস, তোর জামাই এখন বিরাট বড় লোক, কথাবার্তা হুশ করে কবি, আর আমার সবসময় সম্মান দিয়ে কথা কবি। আমি যেভাবে চলতে কমু ওইভাবে চলবি। যদি আমার কথার অবাধ্য হস, একটা লাথি মেরে বাড়িতে বাইর করে দেব। তুমি না একটা কাজ করো, আমার এখনই একটা লাথি মারো, আর নয়তো আমার এই কথাগুলো মনে থাকবে না। মারো মারো মারো। অনি মারুম? ঠিক আছে মারি। না আমি মশা মাইরে আমার পা নোংরা করতে চাই না। যা কথা বাড়াইস না, যা আমার লেগে শরবত নিয়ে আয়, আমার অনেক কাম আছে, টাকা গুনতে হইব। যা সর। আব্বা আব্বা এই আব্বা, ওহো আব্বা শুই। কি রে চিল্লাইতেছস কেন? কি হইছে? আব্বা খবর শুনছো? কি খবর? আরে আমগো গ্রামের যে গরিব মফিজ ভাই আছে না, হ্যাঁ তো কি হইছে তার? আহারে অভাবের কারণে বোধহয় মরে গেছে নাকি? এই অভাবের কারণেই আবার বউটা বাইগা গেছে মনে হয় না? আরে না আব্বা, মফিজ ভাই হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? মানুষ কেমনে হঠাৎ বড় লোক হয়? আব্বা সে আজকে রাস্তা দিয়ে যাইতেছিল, হঠাৎ করে রাস্তায় 1 ব্যাগ টাকা পাইছে, ব্যাস এতগুলা টাকা একসাথে পায়া সে হঠাৎ বড় লোক হয়ে গেছে। কি কস? রাস্তায় মফিজ 1 বস্তা টাকা পাইছে? ইসরে, ওই রাস্তায় মফিজের আগে আমি কেন গেলাম না? তাইলে তো ওই টাকাগুলি আমি পাইতাম। আমি বড় লোক আছি, তার থেকে আরো বেশি বড় লোক হয়ে যেতাম। সিনা আব্বা তুমি আর বড় লোক নাই, গ্রামের সবাই বলা বলি করতেছে এই গ্রামে এখন সবচেয়ে বেশি টাকা মফিজ ভাই, আর এই গ্রামের সবচেয়ে বেশি বড় লোক এখন মফিজ ভাই। তোমার দিন শেষ। না 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 না, এইটা তো আমি হইতে দিব না। মফিজের সাথে একটা সম্পর্ক বানাইতে হইব, কারণ মফিজের এখন অনেক টাকা। তার সাথে সম্পর্ক বানাইলে আবার লাভই হইব, লস হইব না। টাকায় টাকা বানাইব, আর কারণে অকারণে মফিজের কাছ থেকে আমি উপকার পামু। এটা তো একদম ঠিক কইছো আব্বা, কিন্তু মফিজ ভাইয়ের লগে তুমি সম্পর্কটা বানাইবা কেমন? কেন
তোরে মফিজের সাথে বিয়া দিমু। সি সি আব্বা তুমি এটা কি কইতাছো? মফিজ ভাই লগে আমার বিয়া দিবা মানে হ্যাঁ একটা বউ আছে। চুপ থাক, বোকা মাইয়া কোথাকার। শোন, যাগো টাকা থাকে অনেক বেশি, তারা একটা না 10টা বিয়া করতে পারে, কোনো অসুবিধা নাই। মফিজের কাছে এখন অনেক টাকা, তার একটা বউ আছে, আর একটা বউ তুই হইতেই পারোস, এইখানে তো দোষের কিছু নাই। শোন রে মা, সতীনের ঘরে গেলেও টাকা পয়সা নিয়ে তুই সুখে থাকবি, শান্তিতে থাকবি। তাছাড়া তোরে মফিজের সাথে বিয়া দিতে পারলে ওর কাছ থেকে টাকা নিয়া সামনের বছর আমি চেয়ারম্যানের নির্বাচন করতে পারবো। অতএব তোর মফিজ রে বিয়া করতে হইব, তোর সতীনের সংসার করতে হইব। আব্বা আমি তোমার মাইয়া না, আমার কোনো আপত্তি নাই, যেখানে টাকা সেখানেই আছে। মফিজ ভাইয়ের টাকা আছে, তার সেই টাকার জন্য তারে বিয়ে করে সতীনের সংসার করতে আমি রাজি। এই এই তো আমার মাইয়ার মতো কথা কইছস। ঠিক আছে, কিরে বাসার, কেমন আছোস? কি আমার নাম ধরে ডাকতেছো, আবার আমার তুই তুই করে কইতেছো? হঠাৎ বড় লোক হয়ে যাওয়ার পর থেকে হাতে অনেক টাকা পয়সা আয় পড়ছে, তো কারোর আর সম্মান করতে ইচ্ছা করে না। তাছাড়া তোরে আমি আগেও তুই করে কইতাম, কিন্তু মনে মনে সামনাসামনি কর সাহস পাইতাম না। অন টাকা পয়সা হয়ে গেছে, অন সাহস বেড়ে গেছে। দেখ তোর লগে খাজুরে আলাপ পেরে লাভ নাই। কে লেগেছিস ক? শোন মফিজ, টাকাওয়ালার সাথেই টাকাওয়ালার সম্পর্ক হয়। আমারও প্রচুর টাকা আছে, তোরও দেখতেছি টাকার অভাব নাই। এই জন্যেই আমি তোর কাছে একটা সম্পর্ক করার প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? প্রস্তাবটা হইল আমার মাইয়ার সাথে তোর বিয়ার প্রস্তাব। চাচা, এটা আপনি কি কইলেন? আমার জামাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসছেন? আপনি কি ভুলে গেছেন যে মফিজ বিবাহিত, আমি তার স্ত্রী? ভুলে যাবো কেন, যাই না শুনেই আসছি মা। যারা টাকাওয়ালা তাদের ঘরে 10টা বউ থাকলে কোনো সমস্যা নেই। আমি তো তোমার জামাইরে একটা বিয়া করতে বলতেছি, তাও সেটা আমার মাইয়ারে। অসম্ভব, আমি বাইচা থাকতে আমার জামাইরে আরেকটা বিয়া করতে দিব না। সব আমি জায়গা আছি না, একটা কথা কবি না। আচ্ছা বাসার, আমার তো ঘরে একটা বউ আছে, একটা বউ থাকতে আমি আরেকটা বউতে কি করব? মফিজ, তুমি বুঝতে পারো না, টাকাওয়ালা মানুষের ঘরে সব থাকে নতুন জিনিস। তোমার ঘরে তো এটা তো পুরান। আমার মায়ারে বিয়া কইরা তুমি নতুন জিনিস ঘরে নিবা। সে আছে থাকুক, সতীন হিসাবে থাকুক, কিন্তু আমার মেয়ে হবে তোমার মেইন বউ, সে হবে সাইড বউ। চাচা, আমি সাইড বউ থাকবো? সব একদম খুব বেশি কথা কবি না। আচ্ছা বাসার, মানে বাসার চাচা, আপনার মেয়ে কি সতীনের ঘর করতে পারবো? আমার সতীনের সংসার করতে কোনো সমস্যা নেই মফিজ, তুমি তো দেখতে সুন্দর, আবার তোমার অনেক টাকাও আছে। আমি তো তোমার টাকা দেখে বিয়ে করতে চাইতেছি। আমি তোমার ঘরে সতীন আছে না পুতিন আছে এটি দেখার বিষয় আমার। বাহ, তুমি তো অল্প বয়স অতিরিক্ত পাইকে গেছো। আমার ঘরে একটা বউ থাকার পরেও আপনার এই অবিবাহিত সুন্দরী মেয়েকে আমার কাছে কেন বিবাহ দিতে চাচ্ছেন? কারণ আমার মেয়ে তোমারে পছন্দ করে, আর আমার মেয়ে যেই জিনিস পছন্দ করে আমি তাকে সেই জিনিস আইনা দেওয়ার চেষ্টা করি। আমার মেয়ে তোমারে পছন্দ করছে, সেই জন্য আমি তোমার আর আমার মেয়ের বিয়ের কথাবার্তা বলতেছি। আর তাছাড়া তোমারও টাকা হইছে, আমার তো আগের থেকেই টাকা আছে। এই আমাদের 2 হাত যদি একসাথে মিলা যায়, তখন দেখবা আমরা খালি সামনের দিকেই আগাইতেছি, পিছনে আর তাকাইতে হইব না। একদম ঠিক বলছেন চাচা, আপনার সাথে সম্পর্ক হইলে খারাপ হয় না, বড় লোকের সম্পর্ক। আপনার প্রস্তাবটা আমার ভালো লাগছে, চিন্তা ভাবনা করি তারপর জানাবো। আপনি এখন আসতে পারেন। এখানে আমার ফোন নাম্বার লেখা আছে, 24 ঘন্টাই খোলা থাকে। যে কোনো ধরনের আলাপের জন্য তোমার যখন খুশি তুমি কল দিতে পারো, আমার সাথে কথা বলতে। এই নাও। তুমি তাড়াতাড়ি তোমার সিদ্ধান্তটা জানাও, তোমার সিদ্ধান্তের অপেক্ষায় রইলাম। চল রে মা। হারামজাদি, আমার স্বামীরে তুই বিয়া করতে চাস?
আবার যে কোনো আলাপের জন্য তোরে ফোন দিতে কস, তোরে আমি খাইছি খারাপ। আয় গোলাপি, খারা, তোর লগে আমার কথা আছে। আমার লগে আপনার আবার কি এর কথা? কি কথা বুঝছ না? দুনিয়াতে এত বেড়া মানুষ থাকতে আমার জামাই দিকে তুই নজর দিছিস কেন? আমার জামাইরে তুই বিয়ে করবি কেন? কারণ আপনার জামাইর আমার ভাল লাগে, সেই জন্য আমি তারে বিয়ে করব। ভাল লাগে না? আমার জামাই তো এখন অনেক টেকা, এই টেকার লোভে বিয়ে করবি তুই। লোভী মাইয়া কোনানকার, তুই একটা লোভী, তোর বাপ একটা লোভী। হ্যাঁ ঠিকই কইছেন, আমিও লোভী, আমার বাপও একটা লোভী। টাকার লোভে লেগে আপনার জামাইরে আমি বিয়ে করব। খবরদার, আমার জামাইরে বিয়ে করা তো দূরের কথা, যদি আমার জামাই দিকে চোখ তুলে তাকাস না, একটা চোখ গাইলা দিব। ভয় দেখাইতেছেন? হ্যাঁ আমারে ভয় দেখান। আপনি কি মনে করছেন আমি আপনারে ভয় পাইতেছি? এক লগে সাইডটা প্রেম করা চারজনের লগে একসাথে ধরা খাইছি, তখনই ডরে নি। আর এখন আইছে ডর দেখানোর কথা বলতে। আমি আপনার কথা এক কান দিয়ে ঢুকাইয়া আরেক কান দিয়ে বাইর করে দিছি। আমি মফিজরেই বিয়ে করব, ওর লগে সংসার করব, আর তুই হবি আমার সতীন। সতীন হওয়ার লেগে রেডি থাক। কি কইলি তুই? আমি তো সতে নব শয়তানি তোর ফাজিল মাইয়া, কত বড় সাহস আমার এই কথা কয়। আজকে মাইরি তোরে আমি স্কিপ ওই কলম তোর কত। এই এই মাইয়া এই এই কি করতেছো? হ্যাঁ, গরিব গোমাতো রাস্তাঘাটে মারামারি করতেছো? ওর কত বড় সাহস, ও আমার জামাইরে বিয়ে করতেছে। আজকে আমি ওরে মারি ফেলামু, লাশ ফেলাই দিমু, আমার মাথা রক্ত উঠে গেছে। আমিও তো লাশ না ফেলে এখান থেকে যাবো না। আমি বুঝতে পারছি তোরে না মারলে আমি মফিজরে কোনোদিন বিয়ে করতে পারুম না। বলি তুই তুই আমারে খুন করবি? আমি আজকে তোরে খুন করবো, কারণ খুন না করলে তুই আমার জামাই পিছ ছাড়বি না। তোরে আমি মাইরাই ফেলামু। এই এই আবার মারামারি শুরু করছে। এমনি মারলে তো মরে যাবো গা। আচ্ছা ঠিক আছে, যাও, আমি গোলাপীরে বিয়ে করুম না। শুনছস, আমার জামাই তোরে বিয়ে করবো না। আমার জামাই থেকে 100 হাত দূরে থাকবি, বুঝছস? লোভী বাপের লোভী মাইয়া, যা দূরে গিয়ে মর। আরে টাকা পড়ে গেছে তোর, বেশি টাকা হলে যাও আর কি। আসো, একটা ব্যাগ কিনে দিই। তোরে আমি দেখা নিমু একদম। আহারে, একলা মানুষ এতগুলো টাকা কেমনে গুনবা? ললো পানি খাও। আহারে আরে জামাই, আরে জামাই দূরে দূরে আসো কেন? কাছে আসো, কোলাকুলি করি আসো। গরম লাগে না? এমনিতে টাকার গরম, আবার কোলাকুলি করতে আসছি। আর কিসের জামাই? আপনার মেয়েরে ভালোবাসা পলায় বিয়ে করছিলাম দেখে আপনি কি কইছিলেন মনে নাই? আপনি কইছিলেন জীবনে কোনোদিন বলে আমার জামাই হিসেবে মাইনা নিবেন না। এখন আবার কোন মুখে জামাই বলতে আসছেন? লজ্জা করে না? আসলে হয়েছে কি জামাই বাবাজি, আমরা কোনো মানুষই না, আমরা মানুষের বাচ্চাই না, মানুষের জাতি না। আমরা যদি মানুষ হইতাম না, তাহলে কি তোমার লগে এই ব্যবহারটা করতে পারতাম? সারা জীবন যে অন্যায় করছি, যে খারাপ ব্যবহার করেছি তোমার সাথে, তার জন্য মাপ চাইতে আসছি। শ্বশুর আর শাশুড়িরা মাপ করে দাও, মাফ করে দাও। তোমার শ্বশুর অবস্থা ভালো, তারপর বলছো যখন মারা যাইবো। আরে আমার আব্বা আম্মা এমনি করে কান্নাকাটি করতেছে, একটু মাফ করে দাও না। এই দেখ, আমি কান্দা বন্ধ করেন। এই বাসলিকের মূল্য কিন্তু আমার কি যায় আসছে? আমি আপনাকে মাফ করতে পারব না। আপনারা কত খারাপ। বিয়ার পরে আমরা বাইসা আছি না মরে আছি, আপনার মেয়েটা কেমন আছে জীবনে কোনোদিন খোঁজ খবর নিছেন? মাঝখানে আমি কত অসুস্থ হয়ে গেছিলাম, বিপদে পড়ে গেছিলাম। আমার শ্বশুর আব্বার কাছে 10,000 টাকা ধার চাইছিলাম, তখন সে আমারে বলছিল যে এই ফকিনের পুত্রে 10,000 কেন, 10 টাকাও দিব না। একটা কথা আছে না, যে নিজে যেমন অন্যরাও তেমনই ভাবে। হয়েছে কি জামাই জানো, আমি নিজে তো ফকিন্নির পুত, তুমি এত বড় ঘরের সন্তান, তোমারও ফকিন্নির পুত পাচ্ছি। আরে কি অন্যায়টা করছি। আচ্ছা জামাই, তুমি না আমার কাছে 10,000 টাকা দাস চাইছিলা? এই দাঁড়াও, এই লো 1,00,000 টাকা। হ্যাঁ দিতেছি দিতেছি, এটা ফেরত দিতে হইব না, উপহার, স্মৃতি উপহার। তুমি আমার উপর রাগ করো না, আমাকে মাফ করে দাও বাবাজি। বাবাজি মাফ করে দাও। তুমি 10,000 টাকা চাইছিলা, 1,00,000 টাকা দিছে। ও না আব্বা আমার উপর রাগ করে থাকো না। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এত খুশি হইতেছো কেন? আমি থাকি টাকার সমুদ্রের মধ্যে, এই সমুদ্রের মধ্যে 1 ফোঁটা পানি ফেলাইয়া কত খুশি। মনে আছে আম্মাজান, আমার বন্ধু আক্কাস বিয়ার পরে তার শ্বশুর বাড়ি থেকে একটা টাচ মোবাইল গিফট পাইছিল। আমি কত আশা করে আমার শাশুড়ির কাছে একটা টাচ মোবাইল চাইছিলাম,
আমার কি কইছিলেন আপনি যে ফকিন্নির পুত তোর লগে তো সামনাসামনি মানুষ কথা কয় না, তুই আবার ফোন করে কথা কবি কার লগে? ও বাবজি বাবজি কি মনে করছো? এই কথা আমি ভুলে গেছি? আমি ভুলে যাই না বাবা, আমি এখনো মনে রাখছি। আল্লাহ ভালো, কেমনে আমি তোমার মুখের পরে এই কথাটা বললাম? চাইছো একটা টাচ মোবাইল, সেইটা আমি কেমনে তোমার মুখের পরে না কইরা দিলাম? এই কথা মনে করে বাজান রে, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই, দুই চোখের মতো আমি এক করতে পারি নাই, খালি কাঁদছি আর কাঁদছি। আর চিন্তা করছি কখন ভোর হইব, আমি মার্কেটে গিয়া তোমার জন্য একটা টাচ মোবাইল কিনব। এই যে বাসা, এই যে দেখো একদম সুন্দর করে খুললা খেলা নিয়ে আসছি। এই যে টাচ মোবাইল দেখছো, আমি তো মোবাইলে পাইছো, একটু রাগ কমছে না? কেমনে রাগ কমবো? বিয়ার পরে এখন পর্যন্ত তোমার বাপ মায় জীবনে কোনোদিন দাওয়াত দিয়ে আমার একটু জামাই আপ্যায়ন করছে? করে নাই। তাই আমার রাগও কমবো না। ঠিক আছে জামাই, তুমি কাইলকাই আমাদের বাড়িতে যাইবা, তারপরে তুমি যা খাইতে চাও সব কিছু তোমারে খাও, দরকার হলে আমি নিজে রান্না করব। আমি এখন কইছি দেখে অহন দাওয়াত দিতেছে, তার আগে তো কর নাই। ভুল হয়ে গেছে জামাই বাবাজি, আসলে অনেক বড় ভুল হয়ে গেছে, সবকিছু ভুলাই ফেলছি। কোনটা রেখা কোনটা যে আগে কমু সেইটাই ভাবতেছি। শোনো জামাই বাবাজি, কালকাই কিন্তু আমাকে বাড়িতে যাইবা, তুমি আমাকে বাড়িতে দাও। কি হলো, চুপ করে আসো কেন? না যাবো না। জামাই বাবাজি এই কথা কই আমাকে মনে কষ্ট দিও না, এখন এত কষ্ট সহ্য করতে পারবো না। তুমি যদি আমাকে বাড়িতে কালকে না যাও তাইলে আমরা এই বাড়িতে থাকা হরতাল ধর্মঘট করবো। হ্যাঁ, যতদিন না তুমি আমাদের বাড়িতে যাইতে রাজি নাও ততদিন আমরা অনশন করুম, না খাইয়ে থাকুম। আরে কি কর না কর, এই বয়সে না খেয়ে থাকলে বাঁচবেন না মরবেন, তা ঠিক আছে। আচ্ছা যাক গে, না খেয়ে থাকার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, কালকে গেলাম, যাবো আপনাকে বাড়িতে, দেখি কি ঘোড়ার টিমের জামাই আপ্যায়নটা করেন। আরে জামাই, শেষ পর্যন্ত যে তুমি আমাকে বাড়িতে আসছো সেজন্য আমি খুব খুশি হয়েছি। জামাই বাবাজি তোমার পছন্দের পোলাও, মুরগির রোস্ট, ডিমের কুরমা, তারপরে হচ্ছে গরুর ভুনা, মাছ ভুনা, এই যে বেগুন ভাজি সব রান্না করছি, তুমি মন ভরে খাও বাবা। না আম্মা, আমার পছন্দের সব খাবার রান্না করতে পারেন নাই, এখানে আইটেম অনেক কম হয়েছে, কিন্তু আপনারা তো গরিব মানুষ, গরিব হওয়ার পরও যে এত কিছু চেষ্টা করছেন তাতে আমি একটু খুশি হয়েছি। ধন্যবাদ বাবাজি, তোমার যে কিছুটা হইলেও খুশি করতে পারছি সেজন্য আমি নিজেও খুশি। তা বাবাজি আর দেরি কেন, বিসমিল্লাহ কইয়া খাওন শুরু করে দাও। আমি তো আগে খাবো না, আগে খাইবো ওরা দুইজন। কেন ওরা খাইবো কেন আগে? কারণ ওরা খায় চেক করে দেখবো যে খাবারের মধ্যে কোনো বিষ মিশানো আছে কিনা। হায় 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 জামাই বাবাজি, এটা তুমি কি কও? খাবারের মধ্যে বিষ থাকবো কেন? এত অবাক হওয়ার কিছু নাই, বিষ মিশানোটাই স্বাভাবিক। আপনার তো গরিব ফকিন্নি, আপনার তো শত্রু নাই। আমার তো অনেক টাকা পয়সা, কারণ আমি হঠাৎ বড় লোক হয়ে গেছি, আমার অনেক শত্রু আছে, যে কোনো সময় আমার শত্রুরা আমার বিষ খায় মারা ফেলতে চাইবে। এই জন্য ওরা আগে খাইবো, খাইয়া চেক করে দেখবো যে খাবারের মধ্যে কোনো বিষ আছে কিনা। এটা তুমি কি কইলে বাবাজি? আমরা তোমার শ্বশুর শাশুড়ি, আমরা তোমার খাওয়ার মধ্যে ভেজাল দেবো কেন? তুমি আমাকে বিশ্বাস করো না? না, আমি একমাত্র টাকা ছাড়া অন্য কাউরে বিশ্বাস করি না। এই, খা দেখ। জি স্যার ভাইয়া। রিপোর্ট। স্যার ভাইয়া রিপোর্ট, খাবার কোনো ঝামেলা নাই, আপনি খাইতে পারেন, কোনো সমস্যা নেই, সব ঠিকঠাক আছে, কিন্তু খাবারের লবণ একটু বেশি হয়ে গেছে। স্যার ভাইয়া, মুরগির মাংসে ঝাল একটু বেশি হয়েছে, আর মুরগিটা দেশি না, ফার্মের। ওইটা কোনো সমস্যা না, ওটা আমি ম্যানেজ করে নিতেছি। আব্বা আম্মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিতে পারতাম রান্না করার জন্য, যদি ফার্মের মুরগির জায়গায় দেশি মুরগি দিতেন। যাই হোক, পারুল হাত ধুয়ে দাও। কেন তুমি নিজের হাতটা নিজে ধুইতে পারতেছো না? আমার হাত ধুয়ে দিতে হবে কেন? না পারতেছি না, কারণ আমি বড় লোক। আমি বড় লোক হয়ে নিজের হাত নিজে ধুই কিভাবে? হাত কি ধোয়াই দিবা না ওটা যাবো গা? না 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 তাদের করো। স্যার ভাইয়া, এই পানিটা মিনারেল। গায়ে রয়েছেন কে? ভাত মারেন।
সাহস এত বড় সাহস তোর হ্যাঁ মুয়ার মেরে খালি তুই তোর করস তোর আজকে তোর মেরে একদম মেরে ফেলাম আল্লাহ দোহাই লাগে আমারে আর মাইরেন না আপনি আমারে মারতেছেন কে তোরে মার মনে চাদর করমু হ্যাঁ বিয়ার সময় তোর ভাই আমারে কইছিল 1 লাখ টাকা যৌতুক দেব বিয়ার এত দিন হয়ে গেছে টাকা কই তুই এখন যাবি তোর বাইরে বাড়ি যেমনে পারস তুই তোর বাইরে কাছ থেকে আমার টাকাই না দিবি টাকা না দিবি তোর একদম মেরে ফেলাম আমি মাইরা ফেলান আপনি আমারে মাইরা ফেলাইলেও আমি আপনার 1 টাকা হইতে দিব না আমি খুব ভালো করে জানি ওই টাকা আনলে আপনি নষ্ট করবেন নেশা করে জুয়া খেললা আপনি একটা নেশা করে একটা জুয়ারি তোর এত বড় সাহস তোর তুই আমার নেশা করছস আমার জুয়ারি করস আজকে তোর আমি মেরে ফেলাম আজকে তোর আমি মেরে ফেলাম বাহ 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 কি সুন্দর দৃশ্য জামাই তার বউরে শাসন করতেছে গ্রাম বাংলার পুরানো ঐতিহ্য তুমি ধরে রাখছো নিজের চোখের সামনে এই দৃশ্য দেখলাম অনেকদিন পরে খুব ভালো লাগতেছে আলমগীর বাইরে থামেলা কেন বউ যদি কোনো অন্যায় করে জামাই তো শাসন করবেই তুমি চালাই যাও না দেখি ভালোই লাগতেছে আমি কোনো অন্যায় করি নাই ভাইজান আমারে শুধু মারতেছে তোমার কাছ থেকে টাকা আইনা দেই না কেন এই জন্য কি আলমগীর তোরে এতক্ষণ কোনো কারণ ছাড়াই মারছে আবার টাকাও চাইছে আলমগীর তুমি জানি কত টাকা চাইছিলা কত টাকা আবার যে কয় টাকা দেওয়ার কথা ছিল ওই কয় টাকায় 1 লাখ টাকা 1 লাখ টাকা যদি 2 লাখ দিই কেমন হয় খুবই ভালো হয় দিবেন ভাই দেন 2 লাখ টাকা দেন তোমার দেবো না আমার পাশে যে দুজন দাঁড়ায় আছে তাকে 2 টাকা দেবো কারণ কি জানো তারা অক্ষণ তোমারে গ্যাংনাম স্টাইলে পিটান শুরু করে দিব তুমি তোমার বোন জামাই তোমার গায়ে তো আমি হাত তুলতে পারি না আর তাছাড়া আমি গরিব মায়েরা হাত নষ্ট করতে চাই না তাই ওরা তোরে এখন গ্যাংনাম স্টাইলে মারবো এমন মারবো মায়েরা তোর হাড্ডি গুটি গুড়া বানায় ফেলাইবো কি করলেন আপনি টাকা দেওয়ার কথা কই আপনি টাকা দিতে পারেন না এখন গুন্ডা পাঠায় না আমার উঠানে খাড়ায়া আপনি আমার হাড্ডি গুটি ভাঙবেন আমি আপনার হাড্ডি গুটি ভেঙে ফেলাই দেবো কি ব্যাপার আমি এনে এলাম কেমনে বান্দির বাচ্চা তোর কত বড় সাহস যৌতুকের টাকার লিগে তুই আমার বোনের গায়ে হাত তুলছস টাকা তো তুই পাবি না উল্টা তোরে আমি জেল খাটাবো তোরে সারা জীবন জেলে রাখার লিগে যত টাকা খরচ করতে হয় আমি টাকা খরচ করুম কারণ টাকার আমার কোনো অভাব নাই চল থানায় চল আয় ভাইজান আপনার পাউদুটা কই পাউদুটা আগাই দেন ভাইজান আপনি আমার মাফ করে দেন ভাইজান আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন হাজার বান্দির বাচ্চা ভাইজান আমি আর কোনোদিন আপনার বোনের অত্যাচার করবো না আমি আপনার বোনের গায়ে হাত তুলবো না অত দূরের কথা ভাইজান মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে ভাইজান স্যার মাফ চাইলে তুই আমার বোনের কাছে মাফ চাবি যা যা কই আপনার বোন বউ আমার মাফ করে দাও বউ আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আমার মেরে বলাইবো বউ আমি আর কোনোদিন তোমার গায়ে হাত তুলবো না বউ গায়ে হাত তুলবেন না ভালো কথা কিন্তু ভাইজান ও নেশা করে জুয়া খেলে তার কি হইব তাই নাকি আলমগীর তুমি আবার নেশাও করো তাইলে তো তোমার থানায় যাওয়ানি লাগবো চলো পুলিশের সাথে একটু দেখা করে এসো আসো নেশা কি জোয়া কি আজকে থেকে ভাই আমার জীবনে কোনো নেশা নাই জোয়া নাই এই যে আমি আপনার সামনে কাম ধরে করতেছি ভাইজান এরপরে যদি আমি নেশা খাই আপনি আমার যেই শাস্তি দিবেন আমি মাথা হইতে নেবো ভাইজান ঠিক আছে রাবেয়া তোর বাইরে এখন টাকার কোনো অভাব নাই যত টাকা লাগে খরচ করুম তোর যখন যেটা লাগে আমার ফোন করে জানাবি বাড়িতে পাঠাই দেবো এই বান্দির পুত লাপনি খাইতে বুঝছস আমি কি জিনিস যা যা কইছস মনে থাকে যেন আমি একটা জিনিস ভাবতেছি আমি যে হঠাৎ বড়লোক হয়ে গেলাম এত টাকা দিয়ে আমি কি করুম আমিও ভাবছি তোমার কাছে তো অনেক টাকা মাটির ঘরে থাকতে না ভালো লাগে না তুমি বাড়ি করে কাম দাও না কেন আর তোমার কেরাই কইছে আমি বাড়ি করে কাম ধরতেছি না আমি বাড়ি করে কাম ধরে ফেলাইছি 5 তলা বিল্ডিং হইব এই জায়গায় আর 5 তলা বিল্ডিং কেরা করবো গ্রামের মিস্ত্রি 5 তলা বিল্ডিং করবো জাপানের এক ইঞ্জিনিয়ার অংসিং পু ওই পু ভাই কইছে এই ডিজাইন করতে বলে 1.5 বছর সময় লাগবে 5 তলা বিল্ডিং হইব তার উপরে একটা সুইমিং পুল আহা মাথার উপরে পানি নিয়ে ঘুমামু আর এই পাশে একটা পার্ক হইব হাতি ঘোড়া বাঘ সিংহ দৌড়াদৌড়ি করবো আর এই পাশে কাটাতারে বেড়া দিয়ে বানামু একটা আশ্রয় কেন্দ্র গ্রামের যে অসহায় কুত্তা বিলে আছে তারা সেখানে থাকবে চিড়িয়াখানা মিনি জু আমাদের কি ভাল লাগতেছে গো আমার বিশ্বাস হয় না আমার কপাল এত ভালো আমি এমন ভালো একটা জামাই পাইছি মানে বিশ্বাস করতে পারি না আমি ধন্য হয়েছি ওগো ধন্য তোমারই প্রেমেরই জন্য
তোর মার গলাটা কি সুন্দর, তোমার গলাটা কেমন জানি শুন নাই। মফিজ, সকাল বিকাল গান ও শিখে। মফিজ, আর মফিজ বাড়িতে আছো না? আয় আয়। আসসালামু আলাইকুম ভাই। কি চাচা, আপনারা সবাই এত রাইতে আমার বাড়িতে? আরে এখন তো তোমার দিনের বেলায় পাওয়াই যায় না, এত ব্যস্ত থাকো, তাই আমরা রাত্রিবেলা তোমার সাথে একটু কথা বলতে আসছি, জরুরি কথা আছে তোমার সাথে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছেন, টাকা পয়সা হইলে যা হয় আর কি, সময় পাই না। তখন কি কইতেছেন? সামনে বাজার কমিটির নির্বাচন, আমরা সবাই চাই তুমি এইবার বাজার কমিটির সভাপতি হইবে। কেন বাজার কমিটির সভাপতি আমি কেন? আরে তুমি হইলে সবচেয়ে টাকা পয়সার মালিক, ধনী লোক, তুমি বাজার কমিটির সভাপতি নইলো কেন হইব? আমরা আগের কমিটির সভাপতি মানি না। এটা অবশ্য ঠিক বলছেন চাচা, যেই বাজারে গিয়া সারা জীবন লাত্তি উষ্টা খাইছি, বাকি চাইও পাই নাই, সেই বাজারে আমি সভাপতি হমু, ভাবতে ভালো লাগতেছে। আব্বা, তুমি না ভাবছিলা তুমি আগামী বছর এই গ্রামের চেয়ারম্যান নির্বাচন করবা, এই গ্রামের চেয়ারম্যান হইবা? বাবা বাবা কি আছে, আমি তো অবশ্যই নির্বাচন করতেছি এবং আগামী বছর আমি চেয়ারম্যান হইতেছি। এই আশা সাইরা দাও, তুমি এই গ্রামের চেয়ারম্যান জীবনেও হইতে পারবা না। কি কস, কেন আমি এই গ্রামের চেয়ারম্যান হইতে পারবো না? কারণ গ্রামের সবাই চায় মফিজ ভাই এই গ্রামের চেয়ারম্যান হবে, আর মফিজ ভাই যদি একবার তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তুমি জীবনে পারবা চেয়ারম্যান হইতে? হায় হায় রে, আমার এতদিনের স্বপ্ন ওই গ্রামের চেয়ারম্যান হওয়া এই মফিজ্জার কারণে ভাঙ্গা চুইরা চুরমার হয়ে যাব। না 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 না, ওই মফিজ রে আমি তার আগে গ্রাম ছাড়া করবো দেখা নিস। আব্বা, তুমি এটা কি কইতাছো? মফিজ ভাই তো আমগো গ্রামেরই লোক, হেরে তুমি কেমনে গ্রাম ছাড়া করবা? দেখবি দেখবি, শোন, মফিজ তো একটা ফকিন্নির পুত, গরিব, চাল নাই চুলা নাই, হঠাৎ করে রাস্তার মধ্যে সে অনেকগুলি টাকা পাইয়া গেছে। এই টাকাটা কার? এইটা তো মফিজের টাকা না। এই টাকার খবর আমি পুলিশের কাছে কয়ে দেব, আর পুলিশ আইসা এই টাকাটা জব্দ কইরা নিব। সাথে সাথে পুলিশ আরো কমু, সে 2 নম্বরই ব্যবসা করে, চোরা চালানি করে, জাল টাকা ছাপায়। তাইলে পুলিশ মফিজ রে বাইন্দা নিয়ে জেলে ঢুকাই দিব, আর তখন আমি হয়ে যাব এই গ্রামের চেয়ারম্যান। আব্বা, হ্যাঁ, তোমার বুদ্ধির কাছে তো শয়তানও ফেল মারে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? শয়তান তো আসলে শয়তান না, তুমিই একটা শয়তান। আর দেরি করা ঠিক হবে না, তুমি এখনই যাও আর ওই থানায় যায় মফিজ ভাই নামে বিচার দিয়ে আসো। স্যার, এই যে সেই মফিজ যার কথা আপনার আমি বলছি, এরা বাপ দাদা 14 গোষ্ঠী ছিল ফকিন্নির জাত ফকিন্নি, আমার বাড়িতে কাম করে খাইছে, হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু টাকা পাইয়া এখন বড় লোকই ভাব ফুটাইতেছে। আসলে তো স্যার এই টাকা তার না, এটা তো জনগণের টাকা। আপনি স্যার তার ঘাড়ে ধইরা এই টাকা আদায় করেন স্যার। পাশা সাহেব, আপনি ঠিক বলেছেন। মফিজ, রাস্তায় যে টাকাগুলো তুমি পেয়েছো সেই টাকা কিন্তু তোমার না, এখনো তোমার সময় আছে, টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু পরিণতি খুব ভয়াবহ হবে। ঠিক আছে স্যার, আইনে দিতেছি। স্যার, আমি রাস্তায় যে টাকাগুলো পাইছিলাম সব এই ব্যাগের মধ্যে আছে। আরে এগুলো তো নকল টাকা। হ্যাঁ, এগুলো তো এফডিসি শুটিং হয় সেই টাকা। স্যার, আপনি ঠিক বলছেন, এগুলো একটা আসল টাকা না, আমি এফডিসি থেকে ভাড়া নিয়ে আসছি। আসলে আমি রাস্তায় কোনো টাকাই পাই নাই। স্যার, অসম্ভব, সে মিথ্যা কথা বলতেছে। এইগুলা স্যার নকল টাকা দিয়া আসল টাকা লুকায় রাখছে। আপনি ধৈর্য ডলা দেন, ঠিকই আসল টাকা সুদ করে বাইর করে দিব। মফিজ,
এখনো তোমার সময় আছে, আসল টাকাগুলো ফেরত দাও, না হলে কিন্তু তোমার খবর আছে। স্যার আমি সত্যি কথা বলতেছি, আমি রাস্তায় কোনো টাকা পাই নাই। এই টাকাগুলা আমি আমার এক বন্ধুরে দিয়ে এফডিসি থেকে ভাড়া আনাইছি, আনানোর পর রাস্তায় ফালাইয়া টোকায় পাওয়ার নাটকটা করছি। তারপর স্যার আমি হঠাৎ বড়লোক হয়েছি, আসলে বড়লোক হওয়ার অভিনয় করছি। এই তুমি কেন এত বড় মিথ্যা কথা কইছো? কেন কইছো লাখ লাখ টাকা তুমি পাইছো? বলো কেন সাজাইছো নাটক? কারণ আব্বা আমি আমার বউরে হারাইতে চাই না, সেই জন্য। মানে? আব্বা আমি আমার বউরে অনেক ভালোবাসি। পরে যেদিন প্রথম দেখছি সেদিন আমার কাছে মনে হয়েছে আল্লাহ মনে হয় ওরে শুধু আমার জন্যই বানাইছে। প্রথম দেখাতে আমি ওর প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু আমার মতো এরকম গরিব ফকিনের কাছে তো আপনারা মেয়ে বিয়ে দিবেন না। সেই জন্য আমি পারুলরে মিথ্যা কথা বলছিলাম। আমি বলছিলাম আমরা অনেক বড় লোক, আমাকে বাড়ি গাড়ি টাকা পয়সা চাকর বাকর কোনো কিছুর অভাব নাই। পারুল আমার কথা বিশ্বাস করে সুখে থাকার লিগে আপনাকে কথা না শুই না পলায় আমার বিয়ে করছে। কিন্তু বিয়ার পরও যখন জানতে পারলো আমি গরিব, আমার টাকা পয়সা ঘর বাড়ি কিছুই নাই, আমি ঋণে জর্জরিত, তখন সে আমার লগে আর সংসার করতে চাইতেছিল না, আমার সাইরা চলে যেতে চাইছিল। স্যার আমি তখন বুঝছি আমার যদি টাকা পয়সা না থাকে আমার বউ আমার লগে সংসার করবো না, আমার সাইরা চলে যাইব। আর সেই জন্য আমি এফডিসি থেকে টাকাগুলো ভাড়াই না নিজেই রাস্তায় ফালায় রাখছিলাম, আর নিজেই হঠাৎ বড়লোক হওয়ার ঘোষণা দিছিলাম গ্রামে। আমি টাকা পাইছি, বড়লোক হয়েছি শুই না, আমার বউ আর আমার ছেড়ে গেল না, আমার সংসারটা টিকে গেল। কিন্তু সত্য তো কোনোদিন চাপা থাকে না। আপনারা সত্যটা জানা গেলেন যে আমি আসলে বড়লোক হই নাই, আমি গরিব ছিলাম, গরিবই আছি। তবে হঠাৎ বড়লোক হওয়ার নাটক কইরা আমি একটা জিনিস বুঝতে পারছি, জীবনের টাকা পয়সার অনেক দরকার। টাকা থাকলে বিড়ালও বাঘ হয়ে যায়। যার ক্ষমতা নাই তার ক্ষমতায় পড়ে, যার শরীরে শক্তি নাই সে শক্তি পায়, যে অশিক্ষিত সে শিক্ষিত হয়ে যায়। আমি চিন্তা করে দেখছি আমি একদিন অনেক বড় লোক হবো, অনেক টাকা ইনকাম করুন, কিন্তু তার জন্য আমার পাশে পারুল তোমার আমি চাই। আমার মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন কেউ নাই। ভালোবাসার মানুষ বলতে একমাত্র তুমিই আছো। আমি সব হারাইয়া সব ছেড়ে থাকতে পারুম পারুল, কিন্তু তোমার ছাড়া আমি থাকতে পারুম না। তুমি আমার ছাইরা গেলে আমি মরে যাবো। পারুল রে, মফিজ যে তোরে এত ভালোবাসে সেটা আমরা বুঝতে পারি নাই, আমরা ওরা ভুল বুঝছিলাম। জামাই তোরে এত ভালোবাসে যে সেই ভালোবাসা তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না। আসলে মা বাপ হয়ে আমরা কি চাই, তুই এমন একটা ছেলের কাছে থাক যে ছেলেটা তোরে সারা জীবন ভালোবাসবো। জামাই বাবাজি তো সেই রকমই। আমি মা হইয়া তোরে বলতেছি, মা তুই জামাই বাবাজিরে ছাইড়া যাস না। জামাইরে ছাইড়া গেলে অনেক বড় পাপ হইব, আল্লাহ তোরে মাফ করবো না রে মা। মারে তোর আমার ঠিকই কইছে, এই জামাই ছেড়ে তুই যাইস না মা। সে যদি তোর ভরণ পোষণ দিতে না পারে, আমি কথা দিলাম আমি তোরে ভরণ পোষণ দেব, তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। তাও মা এই জামাইরে ছেড়ে তুই যাইস না মা। আব্বা আমার কিছু লাগবে না, তোমাকে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছু দরকার নেই, আমার শুধু আমার স্বামীর দরকার। কারণ আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি তার ছাড়া কোনোদিন থাকতে পারবো না, যত যাই হোক। সে তো আমার স্বামী, যেমনই হোক সে আমার স্বামী। এখন থেকে আমরা যেমন আছি তেমনই থাকি। আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাবো না, খালি তুমি আমারে এমনি ভালোবাসো। চলো।